খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। হাইকোর্টে বোস বনাম মমতা মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। করোনা আক্রান্ত অমিত মিত্র হাসপাতালে, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে ধুন্ধুমার খানাকুলে, মাথা ফাটল সভাপতির। বোস বনাম মমতা মামলা সোমে শুনানি শেষ, তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি। 21শে জুলাইয়ের খুঁটি পুজো হলো ধর্মতলায়। লোকসভায় বড় সড়ো জয়ের পর রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৃণমূল। আসছি বিস্তারিত খবরে। হাইকোর্ট বোস বনাম মমতা মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মানহানি মামলা দায়ের করেন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষে সওয়াল জবাব শুনে কোনো মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মানহানি মামলা দায়ের করেন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষে সওয়াল জবাব শুনে কোনো মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। তিনি দাবি করেন, জেতার পরেও 1 মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন, রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ ওদের নির্বাচন করেছে, ওর কি অধিকার? তাদের শপথ নিতে দিচ্ছেন না। ওর কি অধিকার তাদের শপথ নিতে না দেওয়ায়? উনি হয় স্পিকারকে এই অধিকার দিন, নয়তো ডেপুটি স্পিকারকে। আর তা না হলে নিজে বিধানসভায় আসুন। ও রাজভবনে কেন সকলে যাবেন? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন বলে আমার কাছে অভিযোগ করছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন রাজ্যপাল বোস। করোনা আক্রান্ত অমিত মিত্র হাসপাতালে, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। ফের কলকাতায় করোনা থাবা। কোভিড আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি, তবে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়। পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, সোমবারই জানা যায় করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তড়িঘড়ি তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার চিকিৎসা চলছে। সূত্রের খবর, অমিত মিত্রের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তিনি ডায়াবেটিসেরও রোগী। বয়সও হয়েছে। এমন পরিস্থিতিতে করোনা আক্রান্ত হওয়ার চিন্তায় বেড়েছে। তবে চিকিৎসকেরা বলছেন, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও উদ্বেগজনক নয়। নিয়ম মেনে তার চিকিৎসা চলছে, চিন্তার কোনো বিষয় নেই। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে 272 জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ KP2 দ্বারা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে বাংলা থেকে যাওয়া 30টি নমুনা রয়েছে। বাংলা থেকে গত 4 মাসে যে কটি নমুনা জিন বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল, তার মধ্য থেকে 30টি নতুন নমুনা পজিটিভ আসে, অর্থাৎ তারা KP2 নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস বা এফ্লট ভ্যারিয়েন্টে আক্রান্ত। পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে ধুন্ধুমার খানাকুলে, মাথা ফাটল সভাপতির। পঞ্চায়েত সমিতির রাশ কার হাতে থাকবে তা নিয়ে বৈঠককে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। দুপক্ষের হাতাহাতিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। হুগলির খানাকুলে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। রাফ বিষয়টি ঠিক কি? দীর্ঘদিন ধরে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির দখল নিয়ে একটি অশান্তি চলছিল। তৃণমূল বোর্ড গঠনের পরেই সভাপতি দীপেন মাইতির সঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হকের দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে দীপেনের ঘনিষ্ঠ বেশ কয়েকজন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। এমনকি সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এর ফলে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সমস্যা সমাধানে সোমবার বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠককে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, প্রথমেই শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। ততক্ষণে বাইরে জমায়েত করেছেন কয়েকশো লোক। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ ও র্যাব। প্রবল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ওই বিষয়ে এক পঞ্চায়েত সদস্য বলেন, সভাপতি ম্যাডামের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমাকেও মারধর করা হয়েছে। মূলত এই ঘটনার জন্য দায়ী নইমুল ওরফে রাঙ্গা। এ বিষয়ে হুগলি পুলিশের তরফে বলা হয়েছে, একটা অশান্তি হয়েছে, উভয় পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এলাকায় পুলিশ বাহিনী। বোস বনাম মমতা মামলার সোমে শুনানি শেষ, তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। শুনানিতে দুই পক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট। সোমবারের শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। 2 নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কোনো ভয়ের কথা ছিল না, তারপরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পান। এই ধরনের মন্তব্য করা হয়েছে, এটা বিদ্বেষমূলক মন্তব্য। রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে, এটা তো সঠিক। মুখ্যমন্ত্রীর আইনজীবীর পাল্টা সওয়াল। 2টি অভিযোগ প্রকাশ এসেছে। রাজভবনের এক মহিলা কর্মী এবং একজন নৃত্যশিল্পী অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্য মানহানিকর নয়, সাধারণের স্বার্থে এমন কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন, কেন সবাইকে রাজভবনে যেতে হবে? মহিলারা সেখানে যেতে নিরাপদ বোধ করেন না? মহিলারা তাকে সে কথা বলেছেন।
এটা মানহানি হতে পারে না, জনসমক্ষে রয়েছে এমনই কথাই মুখ্যমন্ত্রী বলেছেন। এটা তার বাক স্বাধীনতা। শুনানির মাঝে বিচারপতি জানতে চান রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা, যা শুনে রাজ্যপালের আইনজীবী বলেন, রাজ্যপাল যেহেতু সাংবিধানিক পদে রয়েছেন তাই তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি, তবে তার ওএসডির বিরুদ্ধে এফআইআর জানিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। হাইকোর্ট ওই এফআইআর এর উপরে স্থগিতাদেশ দিয়েছে। তারপরেই রাজ্যপালের আইনজীবী প্রশ্ন তোলেন, 2 বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারা শপথ নেবেন, এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে, কিন্তু সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হলো? দুপক্ষের বক্তব্য শোনার পর শুনানি মুলতবি করে দেন বিচারপতি। সোমবারও তিনি কোনো রকম মন্তব্য করেননি, এমনকি কোনো অন্তর্বর্তী নির্দেশও দেননি। সোমবারের মতো শুনানি শেষ হলেও এই মামলা চলবে, তবে এই মামলার পরবর্তী শুনানি কবে তা এখনও জানা যায়নি। 21শে জুলাইয়ে খুঁটি পুজো হলো ধর্মতলায়। লোকসভায় বড়সড় জয়ের পর রেকর্ড জমায়েতে লক্ষ্যে তৃণমূল। লোকসভা ভোটের পর এবারে 21শে জুলাই তৃণমূলের কাছে শহীদ দিবস পালনের পাশাপাশি বিজয় উদযাপনেরও প্রতিবারের মতো এবার মঞ্চের খুঁটি পুজো হলো সোমবার। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চের জায়গায় খুঁটি পুজো করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদারেরা। খুঁটি পুজোর পরে বক্সী বলেন, 21শে জুলাই আজও প্রাসঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনের রাজনৈতিক আন্দোলন সারা দেশকে পথ দেখিয়েছিল, 1993 সালে যুব কংগ্রেসের সভাপতি থাকাকালীন সচিব ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা। সেই কর্মসূচিতেই তদানীন্তন বাম সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জনের। বক্সী সোমবার বলেন, সিপিএমের অনেকে বলেন কেন মহাকরণ অভিযান করা হয়েছিল তারা জানেন না। সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের একটি দফতর ছিল মহাকরণে। তবে সোমবারের কর্মসূচিতে প্রথম সারির অনেক তৃণমূল নেতাকেই দেখা যায়নি। খুঁটি পুজো হয়ে যাওয়ার পর অগস্থলে পৌঁছতে দেখা যায় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। প্রতিবার 21শে জুলাইয়ের কর্মসূচি হয় যুব তৃণমূলের ডাকে, কিন্তু সোমবারে খুঁটি পুজোয় দেখা মেলেনি যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। এই নিয়ে সায়নীর সঙ্গে সরাসরি কথা বলা যায়নি, তবে তার তরফে জানানো হয়েছে তিনি নিজের সংসদীয় কেন্দ্র যাদবপুরে ভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। এ নিয়ে রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ বলেন, কলকাতার যুব নেতৃত্ব ছিলেন। 21শে জুলাই সার্বিকভাবে তৃণমূলের কর্মসূচি দলের নেতৃত্বও ছিলেন, কিন্তু যুব সভাপতিকে কেন দেখা গেল না, জয়প্রকাশের জবাব, সেটা বলার জায়গায় আমি নেই। সোমবারে কর্মসূচিতে কলকাতার একাধিক কাউন্সিলর, বড় চেয়ারম্যান, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, প্রাক্তন সাংসদ শান্তনু সেন, টিএমসিপির প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্তেরা ছিলেন। খবর শেষ হলো।